আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর হিসাব বিজ্ঞান বিষয়ের সাজেশন তুলে ধরবো। তোমরা কি পড়বা, কখন পড়বা, কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে, তোমাদের কোন অধ্যায়গুলো পড়া জরুরি, সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই। আমি জাস্ট এখানে তোমাদেরকে সর্বোচ্চ 5টা কিংবা 6টা অধ্যায়ের কথা বলবো এবং এখানে তোমাদের ফাইনাল সাজেশনে আমরা এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব, সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবা না। সো এখানে তোমাদের পরীক্ষা আয়োজন করা হচ্ছে চলতি বছরে। সো ওভারঅল দেখা যায় যে তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হওয়ার কারণে প্রশ্ন একটু কঠিন হবে। এটা কিন্তু খারাপ কিছু না বা এটা স্বাভাবিক, তাই না? কারণ পুরো বই থেকে প্রশ্ন হবে। এটা আগে সংক্ষিপ্ত সিলেবাস ছিল, কিন্তু গত বছর তোমাদের বড় ভাইরাও কিন্তু শর্ট সিলেবাস পুরো বইয়ের উপর পরীক্ষা দিয়েছে। তো চলো আমরা শুরু করি। তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন ভিডিও আপলোড করা হয়েছে, ডিসক্রিপশনে তো লিঙ্ক পেয়ে যাবা। সেখান থেকে তোমরা সাজেশন ভিডিওগুলো অফকোর্স চেক করে নিবা। কেমন? বাংলা, ইংরেজি, আইসিটি, ম্যাথ, তোমাদের এখানে বিজ্ঞান, অন্যান্য সাবজেক্ট সবগুলো আপলোড করা হচ্ছে একে একে। মানবন্ধন পাস মার্ক প্রসঙ্গে বলি, আর যারা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখবো, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যায়। কারণ এখন তোমাদের কিন্তু মোটামুটি কায়দায় সব বলা যায় যে তোমাদের তোমাদের নিয়ে ভিডিও বেশি করা হবে। সৃজনশীল 70 মার্কের পরীক্ষা হবে, নৈবেত্তিক 30 মার্কের এক্সাম হবে। 70-এ তোমাকে আলাদাভাবে টেস্ট পেতে হবে, নৈবেত্তিক 30-এ 10 পেতে হবে। কেউ যদি এই নাম্বারটা না পাও তাহলে কিন্তু তোমাকে ওই বিষয়ে ফেল দেখাবে। তাই তুমি কিন্তু এই নাম্বারটা অফকোর্স তোমাকে অর্জন করতে হবে। সৃজনশীল প্রশ্ন আসবে 11টা, সেখান থেকে তোমাকে ওভারঅল 60টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্ন থেকে 11টা থেকে কয়টা, 11 বাই, যদি আমরা কথা বলি 11 বাই 60টা প্রশ্ন তোমাকে অ্যান্সার এখানে দিতে হবে। কেমন? কিন্তু এখানে তোমাকে বলা হয়েছে যে 9টা থেকে যে কোনো, এখানে তোমাকে 2টা বাধ্যতামূলক থাকবে, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী থেকে 2টা বাধ্যতামূলক। সো হিসাবটা হবে ঠিক এরকমের যে 9/5, মানে তুমি 9টা থেকে যে কোনো 5টা অ্যান্সার করবা, আর বাকি 2টা তো তোমাকে বাধ্যতামূলক দিতেই হবে। সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী থেকে বা তোমাদের যদি বলে আমরা চূড়ান্ত হিসাব থেকে। সো এখানে 11টা প্রশ্ন আসবে, কিন্তু আসলে প্রশ্ন পাবো তুমি মাত্র 9টা, কারণ এখানে যা বাকি 2টা থাকবে সেই 2টা তোমাকে বাধ্যতামূলক দিতেই হবে। সো 9টা থেকে তুমি 5টা অ্যান্সার করবা, আর এই 2টা তোমাকে দিতে হবে। 2টা কী কী আসবে সেটা বলে দিব, একদম সহজ ফর্মুলা দিয়ে দিচ্ছি। আর এমসিকিউ 30টা অ্যান্সার করতে হবে। সো আমরা যদি সৃজনশীল অধ্যায়গুলো নিয়ে একটু কথা বলি, কী কী অধ্যায় রয়েছে খেয়াল করে দেখো। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতি লেনদেন রয়েছে, দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি। চতুর্থ অধ্যায় রয়েছে মূলধন ও মুনাফাজ্যোতি ও লেনদেন। পঞ্চমে হিসাব রয়েছে। জাবেদা রয়েছে ষষ্ঠ অধ্যায়। খতিয়ান সপ্তম অধ্যায়। রেওয়ামিল অষ্টম অধ্যায়। নগদান বই অষ্টম অধ্যায়। রেওয়ামিল নবম অধ্যায়। আর্থিক বিবরণী এখান থেকে মূলত হট অধ্যায়, যেখান থেকে 20 মার্ক আসবে, যেটা দশম অধ্যায়। ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য, টোটাল 3টা এখানে টপিক। এটা এখান থেকে পাবে একাদশ অধ্যায়। এবং পারিবারিক এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব, এটা হচ্ছে তোমাদের দ্বাদশ অধ্যায়। এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। এখন তোমরা আসলে কীভাবে কী পড়বা, চলো আমরা সে বিষয় নিয়ে কথা বলি, আর এমসিকিউ পার্ট নিয়ে ভিডিও শেষের অংশে আলোচনা করবো। সো আমি এখানে বলে দিব কোন অধ্যায় থেকে তোমাদের কয়টা অধ্যায় প্রশ্ন আসবে, এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোন অধ্যায়গুলো তোমার পড়া দরকার, সহজে তুমি পড়তে পারবে কোন অধ্যায়গুলো। সো প্রথমত তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পারবা যে তোমাদের অধ্যায় রয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই একটু, জাস্ট মিনিট। তোমাদের এখানে হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায় থেকে কোনো ধরনের তোমরা সৃজনশীল পাবা না। এই অধ্যায় থেকে এক্স্যাক্টলি কোনো সৃজনশীল দেয় না। এখান থেকে মূলত যেটা দেয় সেটা হচ্ছে তোমাদের প্রচুর এমসিকিউ তোমরা পরীক্ষার সময় পাবে। হিসাব বিজ্ঞান পরিচিতি অনেক বড় কোনো টপিক নিয়ে আলোচনা করা হয় না। হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। এখানে চক্র রয়েছে আর টুকটাক, মানে খুব বড় কিছু না। সো এখান থেকে তোমাদের সৃজনশীল আসবে না, এবং তোমাদের মেইন বইতে তেমন কোনো সৃজনশীল দেওয়া নেই। মূলত তোমাদের সৃজনশীলটা আসবে গিয়ে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেনদেন নয়, লেনদেন কিনা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই চারটা একটু ভালো করে তোমরা দেখে যাবা, এবং এখানে কোনটা দায়, কোনটা সম্পদ, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা হচ্ছে যে তোমাদের এখানে সব কিছু এগুলো একটু ভালো করে দেখে যাবা। এই জিনিসগুলোর থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে। এবং এখানে আমি বলে রাখি, এখানে কিন্তু বেশ কয়েকটা ভাউচার, যেমন ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার রয়েছে, এখানে তোমাদের চালান রয়েছে, এই টুকটাক এই ক্যাশ মাউ রয়েছে। এগুলো মানে জাস্ট কীভাবে আঁকে সেই জিনিসগুলো ভালো করে দেখে যাও, কারণ এই নমুনাগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষার সময় তোমাদেরকে। সেই অধ্যায় থেকে তোমরা মূলত একটা কোশ্চেন তোমরা পাবা। লেনদেন থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে একটা। দুতরফা দাখিলা পদ্ধতি, এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।
তবে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এখান থেকে তোমাদের কোশ্চেন একটা বিষয়ের সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তোমরা এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, রেভিনিউ বা আয় এবং ব্যয়, এই টোটাল বিষয়গুলো ভালো করে দেখে যাবা। বৃদ্ধি হ্রাস, ডেবিট ক্রেডিট একটু ভালো করে তোমরা দেখে যাবা। এবং এখানে তোমাদেরকে প্রত্যেকটা এখানে অনেকগুলো তোমাদেরকে দিবে, সেগুলোকে দুতফা ভাগে ভাগ করা এবং সেগুলোর ব্যাখ্যাগুলো লেখা এখানে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এভাবেই প্রশ্নগুলো ফরম্যাটগুলো করা হবে। এবং এই যে চক্রটা রয়েছে, এই চক্রটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমাকে যদি দেখি একটা লেনদেনের পর বিশ্লেষণ, তারপর জাবেদা আসবে, কারণ একটা লেনদেন থেকেই কিছু লেনদেন হচ্ছে যে বিশ্লেষণে এসে হবে যে এটা আসলে কি লেনদেন হবে নাকি এটা বাদ যাবে। সো বিশ্লেষণে এসে যেগুলো লেনদেন সেগুলোকে জাবেদা করা হবে। জাবেদা না করে তুমি কখনোই খতিয়ান করতে পারবে না। আবার খতিয়ানের যে জের সেটা দিয়ে কিন্তু রেওয়ামিল প্রস্তুত করতে হয়, আবার রেওয়ামিল দিয়ে কিন্তু কার্যপত্র প্রস্তুত করতে হয়, আবার কার্যপত্র দিয়ে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়, বা রেওয়ামিল থেকে সরাসরি আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হয়। তো সব কিছুর মূলে কিন্তু লেনদেন, তারপর জাবেদা, তারপর খতিয়ান, তারপর রেওয়ামিল। এখানে অনেকে আছে নগদান বই, এসব কিন্তু নাও হইতে পারে। সো এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে নিবা, এবং এই অধ্যায় থেকে তোমাদেরকে একটা কোশ্চেন কনফার্ম তোমরা পাবাই। মূলধন, মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায়ে আমি স্পেসিফিকভাবে কোনো কিছু বলবো না, তবে এখানে তোমাদেরকে যেটা করতে হবে, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় ব্যয় একটা চার্ট তোমরা পাবা। এই চার্টটা তোমাদেরকে একটু ভালো করে দেখে যেতে হবে। এই যে চার্টটা, এই চার্টটা যদি তুমি মুখস্থ করে যাও, লাগলে তুমি লেখা যাও। এখানে কয়টা প্রতিষ্ঠা রয়েছে, হয়তো বা 30, তোমরা যদি বইতে গাইড ঘাটের সর্বোচ্চ 30-40টাই পাবা। তোমরা জাস্ট লিখবা যে এইটা মূলধন জাতীয় আয়, এটা মূলধন জাতীয় ব্যয়, এটা মুনাফা জাতীয় আয়, এটা মুনাফা জাতীয় ব্যয়, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই জিনিসটা যদি তুমি একটু এক্সপ্লেন করতে পারো, তাহলে তুমি এখানেও একটা প্রশ্ন কমন পাবা। এবং আমি বলে রাখছি তোমাদের এখানে এমসিকিউ এই চারটা থেকে অনেকগুলো এমসিকিউ, তোমাদের 2-3 এমসিকিউ কিন্তু আসবে। কেমন, এই জিনিসটা একটু ভালো করে তোমরা দেখে যাবা যে কোনটা মূলধন জাতীয় আয়, কোনটা মূলধন জাতীয় ব্যয় এবং বিলম্বিত ব্যয়, এই টুকটাক টপিকগুলো ভালো করে দেখে যাবা। পঞ্চম অধ্যায়ে তোমাদের রয়েছে হিসাব নিয়ে যদি আমরা কথা বলি, হিসাবে যদি আমরা একটু যাই, হিসাবে এখানে টি ছক, যে চলমান জেড ছক রয়েছে, এখানে অনেকেই এই জিনিসটা স্কিপ করতে চায় যে এতগুলো যেহেতু ছকটক আঁকতে হয়, অনেকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে না। তো এর দ্বারা অনেকে স্কিপ করতে চায়। এক্ষেত্রে আমি কিন্তু কোনোভাবেই তাদের বিপক্ষে না। তুমি যদি ছক আঁকতে গিয়ে অপ্রস্তুত, কারণ দেখা যায় কি অ্যাকাউন্টিংয়ের তোমার টাইম খুবই কম। সো একটা ছক আঁকতে গিয়ে যদি তোমার টাইম চলে যায়, তখন কিন্তু তুমি এখানে না যাওয়াই ভালো। বাট এর অধ্যায় থেকে তোমাকে একটা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে চলমান জেড ছক, টি ছক থেকে তোমাদের গুরুত্বপূর্ণ। জাবেদা অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, জাবেদা অধ্যায় থেকে মূলত স্পেসিফিক কোনো কোশ্চেন একটা দিবে, কিন্তু আরও এখানে মিক্সড কোশ্চেন হবে। আমি জাবেদা অধ্যায় পুরোটা এক্সপ্লেন করি। এই হচ্ছে জাবেদা অধ্যায় ক্ষেত্রে বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা রয়েছে। তো এখানে তোমাদেরকে অনেক ধরনের জাবেদা নিয়ে কথা বলবে, জাস্ট ডেবিট ক্রেডিট নির্ণয় করে এবং তোমাকে সর্বশেষে সেই জিনিসটা মিলাই দেওয়া। তো এই ডেবিট ক্রেডিট, প্রত্যেকটা যে লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করা, টুকটাক এই বিষয়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণগুলো ব্যাখ্যা করাটা অনেক ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা কারণ সুন্দর করে দেখে নেবে নিজের মতো করে। কারণগুলো একদম বই দেখে কখনোই পারবে না, বাট নিজে লেখা রাখতে হবে যে আমি এটা লিখেছি কিনা। আর এই কারণের জন্য আসলে কখনো নাম্বার কাটে না, বাট তুমি তোমার মতো করে কারণটা অবশ্যই লিখে দিবা। জাবেদার ক্ষেত্রে তুমি এখান থেকে স্পেসিফিক জাবেদা যদি কথা বলি, শুধু জাবেদা নিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে, এবং এর সাথে হয়তো দেখা গেল যে বিক্রয় জাবেদা, ডেবিট নোট, ক্রেডিট নোট, নয়তো তোমার কোনো একটা চালান, এগুলো একটা কিন্তু কিছু বলতে পারে ক্ষতে। বিশেষ করে এখান থেকে তুমি একটা স্পেসিফিক একটা কোশ্চেন তুমি পাবা। যেমন এখানে কিন্তু বিক্রয় জাবেদা বলেছে, আবার সাধারণ জাবেদা দাখিল তৈরি করতে বলছে, আবার চালান তৈরি করতে বলছে, আবার জাবেদা করতে বলছে। এরকমভাবে মিলাই জেলাই করবে, যেটা লেনদেন অধ্যায়ের মধ্যে ছিল। সো এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, কিন্তু এখানে মিক্সড কোশ্চেন হবে। মিক্সড কোশ্চেন কী দিয়ে হবে, দেখো এখানে লেনদেন আছে এবং জাবেদা আছে এবং খতিয়ান রয়েছে। এই তিনটাতে থেকে আরও একটা কোশ্চেন হবে, সেটা আমি বলছি। খতিয়ান নিয়ে আগে একটু কথা বলি। খতিয়ান অধ্যায়টা নিয়েও অনেকের অনেক কনফিউশন, যে এখানে অনেক ছক আঁকতে হয়, যেটা হচ্ছে প্রত্যেকটা জাবেদার অধীনে এক একটা লেনদেনের অধীনে তোমাকে একটা করে 2টা করে অঙ্ক বা ছক আঁকতে হয়, যেটা অনেকের জন্য অপ্রস্তুত হয়। যেমন এখানে রয়েছে এই ধরনের দুইটা বিষয় নিয়ে তার একটা জাবেদা আগে তৈরি করতে হবে, এবং তার উপরে আবার তার উপরে আবার তোমাকে কী করতে হবে, তোমাকে তার উপরে খতিয়ান তৈরি করতে হবে। সো খতিয়ান তৈরি করা, নগদান হিসাব, মানে টুকটাক এই বিষয়গুলো অনেকে স্কিপ করতে চায়। আমার মনে হয় যে তুমি যদি স্কিপ করতে চাও, সেক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো। যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে 6-7টা এন্ট্রি আছে, এন্ট্রি নিয়ে তোমার জাবেদা করা হয়েছে। তারপর আবার এখানে তোমাকে প্রায় 4টা 5টা 6-7টা তোমাকে কিন্তু যে ছক করা হয়েছে, ছক করে তোমাকে সেগুলো এক্সপ্লেন, তো অনেক টাইম লেগে যায় ছক করতে করতে, বাট অনেকের স্কিপ করে। আমি তোমাদেরকে কী বলবো শোনো, তোমরা যারা ছক করতে চাও বা চলমান, এইটা তোমরা যারা করতে ইচ্ছা, তাদেরকে আমি বলবো শোনো, তুমি সবসময়ের জন্য একটা পেজ নিবা। একটা পেজে তুমি টি ছক আঁকছো, তো তুমি এখানে চেষ্টা করবে যে নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, এগুলো টানা তুমি একসাথে সবগুলো দেখো, সবগুলো কিন্তু সেম। এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, টোটাল 8টা ঘর। সো তুমি এরকমের 8টা ঘর এঁকে ফেলবা, এরকম 3টা ছক দিয়ে টাস করে এঁকে ফেলবা। মানে আমরা এমনটা করে এসেছি যে একসাথে দেখা গেল যে
এক স্কেলেই আমরা একটা ছক না এঁকে আমরা 4-5টা ছক এঁকে ফেলতাম একবারে, কারণ আমরা জানতাম যে এরকম 4টা করে হবে, আমরা তো সেভাবে করে সাজিয়ে নিতাম। তো এই খতিয়ান থেকেও তোমাদেরকে একটা স্পেসিফিক কোশ্চেন আসবে। নগদান বই থেকে তোমরা আবার যদি আমি নগদান নিয়ে কথা বলি, দেখো নগদান বইয়ের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন নগদান বই রয়েছে। এখনও দেখো জাবেদা খতিয়ান ওদের ব্যাপক বড়, যারা খতিয়ান করতে চাও না আমি তাদেরকে একদম সিম্পল বই বলবো যে দরকার নেই যদি না চাও। এখানে নগদান বই রয়েছে, নগদান বইয়ের ক্ষেত্রে যদি আমরা কথা বলি এখানে 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই আসতে পারে। তো এখানে অফকোর্স বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে 1 ঘরা এবং 2 ঘরা। 3 ঘরাও কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, দেখা যায় 3 ঘরাও অনেক সময় দেয় আবার অনেক সময় দেয় না, বাট নর্মালি 1 ঘর 2 ঘর 3 ঘর 3টা ফর্মুলা জানতে হবে। এখানে জাস্ট 1-2টা ঘরেরই ডিস্টেন্স, বাট তোমাকে একটু বিষয়গুলো বুঝতে হবে। তবে সবচেয়ে বেশি অঙ্ক করবো তোমরা 3 ঘরা, কারণ তুমি যদি 3 ঘরে অঙ্ক করো তাহলে তোমার নগদান বইয়ের 1 ঘরা 2 ঘরা 2টা হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে না যে তুমি যাবে হচ্ছে গিয়ে কক্সবাজার, তার মানে তোমাকে কিন্তু এখানে ঢাকাও আসা হয়ে গেল, আবার তোমাকে চট্টগ্রামও যাওয়া হয়ে গেল, আবার তুমি কক্সবাজারও চলে গেলা। সো ঠিক এরকমভাবে নগদান বইটা ক্লিয়ার করবা। সবার শেষে রয়েছে তোমাদের এখানে রেওয়ামিল। রেওয়ামিল থেকে কিছু বলবো না, রেওয়ামিল থেকে তোমরা স্পেসিফিক একটা কোশ্চেন পাবা। তবে এখানে রেওয়ামিলের মধ্যে আমি তোমাদেরকে একটু গজমিল বলি, রেওয়ামিলের মধ্যে অনেক কোশ্চেন আসবে, মিক্সড কোশ্চেন। যেমন এখানে তোমাদেরকে ভুল শুদ্ধ যেগুলো রয়েছে, অনিশ্চিত হিসাব যেগুলো রয়েছে এগুলো দেখে যাবা। সো তোমরা যেটা করবা কি, তোমরা যখন একটা অঙ্ক করবা তুমি এখানে কিন্তু সব কিছু ডেবিট ক্রেডিটের উপরই, ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট তোমার দেখতে হবে না, ডেবিট ক্রেডিট ঠিক থাকলে অ্যামাউন্ট এমনিতেই মিলে যাবে। সো তুমি সবসময়ের জন্য কোনটা ডেবিট, মূলধন, মজুদ পণ্য, বিক্রয়, এগুলো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এগুলো ভালো করে দেখে যাবা। এই অংশটা স্কেল দিয়ে ঢেকে দিবা, এই অংশটা বলবা যে মূলধন ক্রেডিট, মজুদ পণ্য ডেবিট, বিক্রয় এখানে কিন্তু সমাপনী প্রারম্ভিক মজুদ পণ্য দেখাচ্ছে, বিক্রয় ক্রেডিট, ক্রয় ডেবিট, এরকমের তুমি একটু ঢেকে তুমি তোমার মতো করে অ্যান্সারগুলো দেখে যাবে, যে পরবর্তী বা লিখে দেবা, রুল দিয়ে সামনে লিখে দিবা যে এইটা ডি, এইটা সি, এইটা ডি, এইটা সি, এইটা ডি, এইটা সি, এভাবে সি ডি লিখে দিবা। পরে লাগলে মুছে ফেলবে, দেখবে যে কয়টা তোমার হয়েছে, যেটা ভুল গেছে সেটা একবার দেখবে। এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। আর্থিক অবস্থা বিবরণী থেকে তুমি 2টা কোশ্চেন পাবা। আর্থিক অবস্থা বিবরণী নিয়ে কিছু বলার নেই, বাট এখানে আমি একটু বলে রাখি, আর্থিক অবস্থা বিবরণীর ক্ষেত্রে এটা স্পেসিফিক ব্যাপার আছে। আমি তোমাদেরকে যদি শখটা দেখাই, এই হচ্ছে শখ যেখানে আয় এবং এখানে ব্যয় নিয়ে কথা বলা হয়েছে। আয়ের ক্ষেত্রে জাস্ট 2টা ছক রয়েছে, পরিচালিত আয় অন্যান্য ব্যয়, আর ব্যয়ের ক্ষেত্রে রয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালনা ব্যয়, অন্যান্য ব্যয়। তো এইভাবে মূলত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বিশদ আয় বিবরণী, যেখানে আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করেছে। তো এই নিয়ে তোমরা এটা কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবা, এরকম একটা টপিক নিয়ে তোমাদেরকে আসবে। দেন এখানে তোমরা খেয়াল করে দেখো যে আরেকটা রয়েছে বিশদ আয় বিবরণী প্রতিষ্ঠানের, এখানে একটা রয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান। সেবাদানকারী প্রতিষ্ঠান খুবই কম আসে, বাট নর্মালি তোমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানটা পাবা, যে বিক্রয় থেকে মোট মুনাফা। এখানে কিন্তু এখানে দেখা যে নিট মুনাফা, যেটা সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, কিন্তু ক্রয় বিক্রয়কারী সেবাদানকারী প্রতিষ্ঠান বলতে বোঝানো হয়েছে, ধরো না তুমি ডাক্তারের কাছে গেছো, হসপিটালের ক্ষেত্রে এইটা, কিন্তু তুমি যদি একটা মুদি দোকানে যাও সেখানে কিন্তু এই ক্রয় বিক্রয়টা চলবে, যেখানে বিক্রয় থেকে এই মোট মুনাফা পর্যন্ত তোমাকে একটা প্রশ্ন আসবে। আবার মোট মুনাফার পর থেকে মাইনাস দিবে, যে ধরো না তোমাকে বলে দিবে যে মোট মুনাফা নির্ণয় করো, তুমি মোট মুনাফা নির্ণয় করো, এবার বলবে যে তুমি নিট মুনাফা নির্ণয় করো। তো নিট মুনাফা নির্ণয় করতে গেলে তোমাকে পরিচালনা ব্যয় বাদ দিবা, তুমি পরিচালনা ব্যয় সবগুলো মুখস্থ করে ফেলবা, যেগুলো সব মোট মুনাফা থেকে বাদ হবে। তারপর আবার যোগ হবে অন্যান্য আয়, এবং যোগ বাদ যাবে অন্যান্য ব্যয়। এই যে তালিকাটা তোমরা দেখে নেবে এবং মাইনাস করে দিলে নিট মুনাফা হয়ে যাবে। সো এই জিনিসটা দেখে যাবা যে তোমরা এই যে মোট মুনাফা নিট মুনাফা নিয়ে পাবা, এবং সবার শেষে তোমরা মালিকানা সত্ত্ব অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী, যেটা তোমার স্থায়ী সম্পদ, বিনিয়োগ, অলিক সম্পদ, মূলধন, এগুলো নিয়ে তোমরা পাবা। এখানে মোট সম্পদ এবং মোট দায়ের মধ্যে একটা পার্থক্য হবে, এবং মিলাই দিতে হবে তোমাকে ব্যাপারটা। সো এইভাবে তোমাদেরকে মূলত অঙ্কগুলো করতে হবে। জাস্ট এত বড় শক্ত অঙ্কতে আসে না, অঙ্কতে আরও ছোটো করেই আসে। তো ঠিক এখান থেকে তোমরা একটা স্পেসিফিক 2টা কোশ্চেন পাবা। ক্রয় মূল্য আমি এদিকে আর যাচ্ছি না, এখান থেকে তোমরা স্পেসিফিক একটা কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। এই অধ্যায় থেকে 0/1 আমি দিচ্ছি আপাতত, কেমন 0/1 দিচ্ছি, কারণ এখান থেকে না আসতে পারে। তো এখানে কোশ্চেন হয় কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা কোশ্চেন হয়ে যায় অলরেডি, দেখা যায় এখান থেকে নাও আসতে পারে। তো দেখতে পাচ্ছি যে 3টা, এখানে 4টা 5টা 6টা 3 4 5 6 7 8 9 10 11টা কোশ্চেন হয়ে যায়, যেখান থেকে তোমাকে অন্যান্য 9টা অধ্যায় থেকে তুমি যে কোনো 5টা অ্যান্সার করবে, আর এখান থেকে তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। তার আর্থিক অবস্থা বিবরণী থেকে অবশ্যই তোমরা অ্যান্সার করবা, এটা কনফার্ম রাখো। বাকিগুলো আমি তোমাদেরকে একটু বলি। সবার আগে তুমি অফকোর্স লেনদেন অধ্যায়টা করবে, এটা খুবই সহজ একটা অধ্যায়, এবং এটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের মূল থিমটা এখানে ক্লিয়ার হবে। কারণ যদি তুমি লেনদেন না করো
তাহলে তুমি অনেক কিছুই বুঝবা না। লেনদেনটা করবা, দ্রুতবা দাখিল পদ্ধতি তোমরা করবা, কারণ এখানে জাবেদার অনেক কিছু থাকবে তোমাদেরকে। সো জাবেদাও তোমরা করবা। তো দেখা গেল যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 3টে পাবা। মূলধন মুনাফা যদি অফকোর্স তোমরা করবা, কয়টা হলো টোটাল 4টা। তো এখানে তোমাদের 4টা, আর সাথে তোমরা রেওয়া মিল করো, 5টা হয়ে গেল। তারপর যদি তুমি করতে চাও নগদান বই করো, আর কোনোভাবে করা দরকার নেই, এই 3টা করো। যে নগদান মধ্যে আমি এক্সট্রা দিলাম, বাট তাও নগদান মধ্যে তোমরা করে ফেলো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে ফেলো এই 3টা, আর উপরে 4টা। এই 7টা অধ্যায় করলে তোমাদের মোটামুটি 8টা থেকে 9টা কোশ্চেন কমন পাবে। তুমি যদি স্কিপ করতে চাও তার মধ্যে নগদান বই স্কিপ করতে পারো, তুমি চাইলে দ্রুতভাবে দাখিল পদ্ধতি স্কিপ করতে পারো। বাট মূলধন মুনাফা জাতীয় লেনদেন থেকে তুমি কিন্তু অফকোর্স কোশ্চেন পাবো, সবগুলো থেকে তুমি প্রশ্ন পাবো, আমি যেভাবে বলেছি। সে হচ্ছে বিষয়টা। এবং এমসিকিউ পার্ট নিয়ে কথা বলি। এমসিকিউ যেমন আমি এখানে সৃজনশীল বলে দিলাম যে এটা পড়া দরকার নাই, এটা পড়া দরকার নাই, কিন্তু নৈবিত থেকে কিন্তু তা না। নৈবিত থেকে কিন্তু সব জায়গা থেকে তোমাদেরকে কোশ্চেন আসবে। সো তোমার যতগুলো অধ্যায় রয়েছে টোটাল 12টা, তুমি মিনিমাম চেষ্টা করবে তোমাদের অ্যাকাউন্টিংয়ে কিন্তু এমসিকিউ অনেক বেশি। সো প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে মিনিমাম 400 করে এমসিকিউ পড়তে হবে, 400 করে, তবেই তুমি এখানে এমসিকিউতে 30-এ কমন পাবা। সো তোমাকে 400টা এমসিকিউ তুমি প্রত্যেক অধ্যায় থেকে পড়বে, সেরকম রিজনটা রাখো, সেটা তুমি গাইড পড়তে পারো, সেটা তুমি সাপ্লিমেন্ট পড়তে পারো। টেস্ট পেপার সলভ করো বিগত সাল, বিশেষ করে 2022, 2023, 20, 19, 18 এই সবগুলো বোর্ড অ্যাকাউন্টিংয়ে সলভ করতে হবে তোমাদেরকে, কারণ এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবা। সো টেস্ট পেপার সলভ করবা তোমরা একটু ভালো করে, তার সাথে তোমরা এখানে মডেল টেস্ট সলভ করবা, তার সাথে তোমরা সাপ্লিমেন্ট বা গাইড যে কোনো জায়গা থেকে তুমি 400 করে এমসিকিউ পড়বা। 400 করে এমসিকিউ আমি অনেক বেশি বলে ফেলছি, কিন্তু দেখা যায় যে লেনদেন পরিস্থিতি থেকে তুমি 400 পাবা না, এখানে হয়তো বা 150 থাকতে পারে। লেনদেন থেকে তুমি একটু কোশ্চেন বেশি পেতে পারো, মূলধন যদি থেকে বেশি পেতে পারো, রেওয়ামিল থেকে বেশি পেতে পারো। যদি তুমি অঙ্কগুলো করো তাহলে কিন্তু এখানে তোমাকে এমসিকিউ কম পড়তে হবে, বা এমসিকিউ অনেক সহজ হবে তোমার জন্য, কারণ তুমি জানতে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কোনটা কোথায় যাবে, তখন তোমার জন্য ইজি হবে সলিউশন করা। আর উদ্দীপকগুলো সলভ করা ট্রাই করবে বেশি বেশি করে। সে হচ্ছে আপাতত তোমাদের সাজেশন শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ে। তোমাদের আরও পরীক্ষার আগে আরও শর্ট সাজেশন আমরা করে দিব একদম স্পেসিফিক টপিক নিয়ে। এজন্য কী করতে হবে, আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু তোমরা আমাদেরকে অবশ্যই জানাবা। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।